দেখুন আমাদের রাজ্যে বেশ গত কয়েক দশকে আপনি যদি দেখেন চপার পলিটিক্স বলে কোনো শব্দবন্ধ ছিল না, কিন্তু এখন রাজ্য রাজনীতিতে হেলিকপ্টার এবং হেলিকপ্টার ঘিরে চক্রান্তের অভিযোগ এবং তাই নিয়ে রাজনৈতিক চাপানুতর এটা মোটামুটি নিয়মে হয়ে গেছে এবং তার একটা সিরিয়াসনেসও আছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন চক্রান্ত করে তার হেলিকপ্টার উঠতে দেওয়া হয়নি, বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি বলেন যে তার হেলিকপ্টার চক্রান্ত করে আজকে ওড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে, নিঃসন্দেহে রাজনীতির বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অভিযোগ। আজকে কি হলো দেখাবো। ভোট মানেই হেভিওয়েট নেতা নেত্রী মন্ত্রীদের ঘন ঘন হেলিকপ্টারে ওঠানামা জানিয়ে বারবার বিতর্ক দানা বাঁধে। ঠিক যেমন মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়েও তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আর এখন ভাজপা আবার নাটক করছে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি সেখানে পৌঁছতে বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল 11টায় হেলিকপ্টারে ওঠার কথা ছিল, কিন্তু তৃণমূল সূত্রে দাবি ডিজিসি এর তরফে অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অনুমতি না মেলার পর তৃণমূলের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষমেশ ঝাড়খণ্ড থেকে উড়ে আসে হেমন্ত সোরেনের হেলিকপ্টার। দুপুর 2:10 বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। হেমন্ত সোরেনের হেলিকপ্টারে চড়েন অভিষেক। দুপুর 2:18 বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ে হেলিকপ্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের হেলিকপ্টারে নয়, হেমন্ত সোরেনের পাঠানো একটা হেলিকপ্টারে তিনি বোলপুর রওনা হলেন। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিসি এর মাধ্যমে তার উড়ান আটকাতে চেয়েছিল এবং সেই কারণেই তার এই বীরভূমের মাঠেতে আসার কথা ছিল 1টায়, কিন্তু তিনি এসে পৌঁছন 3:45-র সময়। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেখান থেকে চপার নিয়ে সেই চপারে করে এসে পৌঁছন এই বীরভূমে। কে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারের পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। 20 ডিসেম্বর রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি হেলিকপ্টারে করে নদিয়ার তাহিরপুরে পৌঁছতে পারেননি। आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। কিন্তু এর আগে 25 নভেম্বর উত্তর 24 পরগনার বনগাঁয় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন হেলিকপ্টারের অনুমতি না মেলায় সড়ক পথে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তিনি। আমার এখানে মিটিং এর টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্ধারিত হেলিকপ্টার সঠিক সময় উঠতে না পারা নিয়ে সূত্রের দাবি কেআরওয়েল এভিয়েশন সংস্থার একটি নতুন হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রথমবার কোনো হেলিকপ্টারের ওড়ার ক্ষেত্রে যে নথিপত্রের প্রয়োজন হয় তা সংস্থার কাছে ছিল না, যে কারণে হেলিকপ্টার ওড়ানো যায়নি। কৃষ্ণেন্দু অধিকারী, প্রদীপ ভট্টাচার্য ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, আপনি আমাকে বলুন, নির্বাচন শুরু হয়নি, এখনই হেলিকপ্টার বাজি শুরু হয়ে গেছে। এ কে হরিদাস পাল? শুভেন্দু অধিকারী তো ঠিক কথা বলেছিলেন,
যে আমি হেলিকপ্টার থেকে প্যারাশুটে নামিনি, এখান থেকে বীরভূম যাচ্ছে, এবার বাজার করতে যাবে হেলিকপ্টার নিয়ে। আমি প্রশ্ন করতে যে বললো জমিদারি অ্যাটিটিউড কার? যদি বললো আমি ভীষণ জেদি। আরে যে তুই শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখেছো ভাই, যে তুমি শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখেছো। নন্দীগ্রামে মাফ করে দেবেন, আমার তো অনেক ছোট, নন্দীগ্রামে প্লেন মিস করেছিলেন, কমিটমেন্ট ছিল, সরি উত্তরবঙ্গে প্লেন মিস করেছিলেন, কমিটমেন্ট ছিল নন্দীগ্রামে যাব, পুরোটা রাস্তা উনি রাস্তা দিয়ে এসেছিলেন, বাই রোড এসেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এরা কোন হরিদাস পাল, কোন রাজবংশে জন্মগ্রহণ করেছে, কোন জমিদার বংশে জন্মগ্রহণ করেছে? এই আমি এবিপির কাছে পরবর্তী দিন জানতে চাইবো যে আপনি বলুন কত টাকা খরচা হলো হেলিকপ্টারে, কার টাকা? উত্তরবঙ্গে এরোপ্লেনে যাওয়ার জন্য প্যারাশুটে নামতে হয় না, সেইখানে উত্তরটা দিতে হয় 12 ঘন্টা জার্নি করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম রাস্তায় জার্নি করে গেছেন। আমার একটা ওনার মতন ট্রাভেল কেউ করেনি, সেটা নবজোয়ারে দেখা গেছে, এবং সেই নবজোয়ারে দেখার ফলে তোমাদের আজকে একদমই তাই, তোমাদের ভাটা তো পড়েছে সব, তো তৃণমূল তোমার বহিষ্কার, যে তুমি তো সেই তৃণমূলের লোকই সব বিজেপির ওই সামনে আছো, বিজেপির তো ভাটা ওখানেই। আমি কমপ্লিটলি একটু আলাদা অ্যাঙ্গেল থেকে বলতে চাইছি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে কর্পোরেট ঢঙের রাজনীতি শুরু করেছেন। কর্পোরেট ঢঙের রাজনীতিতে কিন্তু এন্ড ইজ ইম্পর্টেন্ট, মানে একেবারে শেষ পর্যন্ত আমি পৌঁছালো, রেজাল্ট ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য 5 জন নেতার মতন, নরেন্দ্র মোদীর মতন কিন্তু এখান থেকে ভাষণ দিলেন না, বা মমতার মতন কিন্তু মানে বললেন না যে আমি জনগণের সাথে সংযোগ করতে করতে ইয়েতে বনগাঁ গিয়ে পৌঁছেছি। উনি পরিষ্কার বললেন ওরা আমাকে বাধা দিয়েছে, আমি হেমন্ত সোরেনকে ফোন করলাম, হেলিকপ্টার আসলো, আমি গিয়ে পৌঁছালাম। আমি বলছি এই যে কর্পোরেট ঢঙে পৌঁছেই যাওয়া, এবং আমি ওই হেলিকপ্টারেই পৌঁছালাম, এইটা কিন্তু আজকের দিনে যারা যুব সমাজ, মানে অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের মধ্যে কিন্তু একটা চার্ম তৈরি করে। আমি বলছি যে আমি বিজেপির ইয়ের সাথে একমত না, একসাথে সাথে আমি পরিষ্কার করে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্পোরেট নেতা, সে তো আর মমতা বন্দ্যোপাধ্যায় মতো বিরোধী রাজনীতি করেননি, সে তো মানে পরিষ্কার অন্যের গাড়ি চড়ে কোনোদিন যাতায়াত করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি অন্য গাড়ি করে যাতায়াত করতেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্পোরেট ঢঙের নেতৃত্ব দেন, সেখানে অন্য জায়গা থেকে হেলিকপ্টার নিয়ে এসে তারপরে আমি গেছি, এটা বলার মধ্য দিয়ে কিন্তু তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে ভোটার, তাকে বার্তা দিয়েছে। একটা কথা, এই কর্পোরেট রাজনীতি যেটা সজল বলছে সেটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। আলটিমেটলি ভোটাররা কিন্তু মাটির মানুষ। তারা দেখেন যখন মুখ্যমন্ত্রী স্কুটারে করে একসময় গেছিলেন, বা গাড়িতে করে যেতে যেতে চা করছেন, এই যে জিনিসগুলো তাদের মনকে যত আন্দোলিত করে, একটা কর্পোরেট নেতা সেটা রাজনীতিতে বসে হাঁটছে, হেলিকপ্টার দেখছে, এইটা কিন্তু অত করে না। মাঠ রাজনীতির গুরুত্ব যারা বোঝে না, তারা এরকম হেলিকপ্টার চড়ে মঞ্চে নামে, এবং গোটা বিষয়টাই গিয়ে দাঁড়ায় ভোটারদের সংগঠিত করা, এবং সেক্ষেত্রে মাঠ রাজনীতির গুরুত্ব আছে, সেই গুরুত্বটা উনি বুঝতে পারছেন না। না, একটা কথা খালি বলতে চাই যে একটা সময় যেটা কাজ করেছিল বাংলা রাজনীতিতে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনাটাকে আবার ফিরিয়ে আনা। ওরা মনে করছে একসময় যে জিনিস কাজ করছে এখনও কাজ করুক, তবে হেলিকপ্টার দেখতে যে লোকের আগ্রহ আছে, এটা কিন্তু বিহার ইলেকশন বুঝিয়ে দিয়েছে। মানে প্রত্যেক নেতাই কিন্তু মানে যতই হোক না কেন, ওয়েসিকে দেখতে যেত, ওয়েসি মানে যেভাবে হেলিকপ্টার নিয়ে নেমেছে, লালুর বড় ছেলে, মেজো ছেলে, সব হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয়েছে। হেলিকপ্টারে কিন্তু মানুষ কোনোদিন দেখেনি অত, মানে লালু পুত্র তেজ প্রতাপ মানে সর্বত্র হেলিকপ্টার নিয়ে গেছে। আমি বলছি আমার প্রশ্নটা আরো বৃহত্তর, সেটা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিও কি পাল্টাচ্ছে? দেখুন, আপনারা প্রত্যেকে জানেন কিছু প্রশ্ন নিয়ে আমরা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কিছু প্রশ্ন ছুঁড়ে দিই। কত শতাংশ মানুষ কি বলছেন আমি দ্রুত একবার দেখে নেব। প্রশ্ন ছিল যে জীবিতদের মৃত দেখাচ্ছে, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ করেছে, ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই অভিযোগে কি সারবত্তা আছে? 29% মানুষ বলছেন অবশ্যই সারবত্তা আছে, 65% মানুষ তা মানতে চাননি, বলতে চাননি 6%। পরের বক্তব্য ছিল যে 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। বীরভূমে দাঁড়িয়ে ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার টার্গেট কি সফল হবে? সফল হবে এমনটা মনে করছেন 10%, 89% মানুষ সেটা মানতে চাননি, 1% মানুষ মুখ খুলতে চাননি। কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 55% মানুষ মনে করছে পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফায় ভোট হওয়া উচিত।
11% মানুষ মনে করছেন যে 3 থেকে 4 দফায় ভোট হওয়া উচিত, 7 থেকে 8 দফায় ভোট হওয়া উচিত আগে যেরকম হয়েছে এমনটা মনে করছেন 31% মানুষ, বলতে চাননি 3%। আর এবার আপনাদের দেখাবো যে বিভিন্ন এই যা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তা নিয়ে অসংখ্য মন্তব্যের মধ্যে দ্রুত কয়েকটা মন্তব্য। অতীশ চন্দ্র ভাওয়াল তিনি লিখছেন এসআইআর এ রাজ্যের অনেক রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। কৌশিক সরকার লিখছেন বাদ যাওয়া ভোট যাদের বাক্সে যেত তাদের কপালে এবার চিন্তার ভাঁজ পড়বে। কুন্তল ভৌমিক লিখছেন শুধু এসআইআর এর ভরসায় থাকলে বিজেপি ভুল করবে। পরের মন্তব্য সুবীরেশ চট্টোপাধ্যায়ের কাছ থেকে, তিনি লিখছেন যে এবার বোঝা যাচ্ছে যারা এসআইআর এর বিরোধিতা করছিল তাদের ভয়ের কারণ কি। অচিন্ত সাহা লিখছেন কত বাংলাদেশি রোহিঙ্গা বাদ গেল সেই তথ্য কিন্তু জানা গেল না। আমি এইখান থেকে একেবারে সরাসরি জানি আমরা আলোচনা করলাম যে মালদা এবং তার পরের দিন সিঙ্গুরে আসছেন 18 বছর পর, মানে টাটারা সিঙ্গুর ছাড়ার 18 বছর পর 18 তারিখ প্রধানমন্ত্রীর সভা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। পরের প্রতিবেদন। বিধানসভা ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে কার্যত প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী। 17 জানুয়ারি মালদার ইংরেজ বাজারে তাঁর সভা। সূত্রের খবর পরের দিন সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। 2011 সাল রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। টাটা বাংলা ছেড়েছিল, সিপিএমকে ক্ষমতা থেকে সরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং এর ক্ষমতায় বসেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা, যারা পরে বিজেপিতে যাওয়ার পর সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছিলেন। এবার সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদী। মোদীজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে, প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। 2025-এ 5 বার পশ্চিমবঙ্গে এসেছেন খোদ নরেন্দ্র মোদী। বছর শেষে রাজ্যে ঘুরে গেছেন অমিত শাহ। 2.5 সপ্তাহের মাথায় ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হয়েছে মালদা টাউন, বড়াভূম, হলদিয়া, তমলুক, কামাখ্যাগুড়ি, সিউড়ি, পানাগড় সহ রাজ্যের একাধিক স্টেশন। 17 জানুয়ারি মালদা থেকে নতুন করে সাজানো স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে, ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। আর এরপর যখন নির্বাচন চলে আসবে তখন তো প্রায় ডেলি প্যাসেঞ্জারই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাকিরা করবেন। কারণ এইবার পশ্চিমবঙ্গ তৃণমূল মুক্ত হবেই হবে। আর সেই প্রতিজ্ঞা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত নেতা একযোগে কাজ করছে। পুরো পশ্চিমবাংলার কার্যকর্তারা একযোগে কাজ করছে এবং এই কেন্দ্রের বিভিন্ন নেতা আর বিশেষ করে প্রধানমন্ত্রীর এখানে আগমনে বিজেপির পক্ষে একটা আলাদা লাভ বা পালে একটা আলাদা হাওয়া অবশ্যই লাগছে। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। 17 জানুয়ারি মালদার সভা থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি বীরভূম থেকে পুরুলিয়ার বরাভূম পর্যন্ত একটি লোকাল ট্রেনও উদ্বোধন করবেন তিনি। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ স্টুডিওতে এত উত্তেজনা ছড়ালো। এবার আমার পরের প্রতিবেদন কিন্তু হালকা চালে বলা একটা কথা নিয়ে। এর আগে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, এবার হালকা চালে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দিলীপ ঘোষ। বললেন নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নয়তো আপনাদের সুবিধে দেব কি করে। কি বললেন দিলীপ ঘোষ, দেখাবো। মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। মন্ত্রী হতে চাইছেন দিলীপ ঘোষ। এখনো পর্যন্ত বিজেপির পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল রাজ্য সভাপতি, কিন্তু এখনো না সাংসদ না বিধায়ক। বিধানসভা ভোটে কোথা থেকে দাঁড়াবেন তা নিয়েও জোর জল্পনা। অমিত শাহর বৈঠকের পর দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে তার অনুগামীরা বেজায় খুশি হলেও নানা মহল থেকে কটাক্ষও ধেয়ে আসছে।
এই আবহেই মঙ্গলবার রানাঘাটের সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ যে দাবি করলেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কোনো রাগঢাক না করেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। পরিবর্তন তো এমনিতেই হবে, পরিবর্তনের যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবে? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনাকে পৌঁছবে কি করে? 2016 বিধানসভা নির্বাচনে জিতে খড়গপুর সদরের বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। বিধায়ক থাকতে থাকতেই 2019-এর লোকসভা ভোটে জিতে মেদিনীপুর থেকে সাংসদ হন। তৃণমূল জমানায় তার মন্ত্রী হওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু মোদী সরকারের আমলে সাংসদ হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কিন্তু দিলীপ ঘোষকে তা করা হয়নি। এবার কি বিধানসভা ভোটে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া পাকা? হলে কোথা থেকে হবেন? দল জিতলে মন্ত্রী হওয়াও কি পাকা হয়ে গেছে? রাজ্যে কবে বিজেপি জিতবে, মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে, কি করে হবে? দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন। দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি। দিলীপ ঘোষের অনিচ্ছা সত্ত্বেও 2024-এর লোকসভা ভোটে দল তাকে জেতা আসন মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর থেকে টিকিট দিয়েছিল, কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে তাকে হেরে যেতে হয়। এবার বিধানসভা ভোটে কোন আসন দিলীপ ঘোষের পছন্দ? আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। কিন্তু বিজেপির সবাই কি রাজি? উনি যেটা চ্যালেঞ্জ করেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওনাকে দুর্গাপুরে পাঠিয়েছিল, সেটা ইনজাস্টিস হয়েছিল ওনার জন্য, যেহেতু উনি রানিং এমপি ছিলেন এখানকার, তো সেই যদি আপনি ধরেন, তাহলে আমি তো এখানকার রানিং কাউন্সিলর, রানিং এমএলএ, এখান থেকে আমাকে যদি সরিয়ে উনি যেটা বলতে চাইছেন, মানে আমাকে সরাতে বলছেন, পরিষ্কারভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক, তো ওনার ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে, এখানকার রানিং এমএলএ, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া, সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস, এবং সেটা উনি কেন বলছেন সেটা আমি জানি না। আপাতত আগে ভোটে দাঁড়িয়ে জিততে হবে দিলীপ ঘোষকে, পরের কথা তারপর, বলছে দিলীপ বিরোধী শিবির। সুজিত মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভবানী প্রসাদ মজুমদারের ছড়ায় আছে, শিব বললেন বায়না সবার, শুনলাম সাত কাহন, কিন্তু কোথায় গেল তোমাদের জীবন্ত সব বাহন? স্বর্গলোক বাদ দিন, এই মর্তলোকেও মাঝে মাঝেই ওই বাহনরা একেবারে তর্ক বিতর্কের কেন্দ্রে চলে আসে। এই যেমন বড় বড় নেতাদের প্রিয় বাহন মানে হেলিকপ্টার। গত মাসেই খারাপ আবহাওয়ার জন্য নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। আবার আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়েও রাজনীতির তরজা একেবারে চরমে উঠেছে, যেরকম দেখলেন আপনারা। তবে আমরা অবশ্য আকাশে নয়, মাটিতে পা রেখে এইসব হইচই চুপচাপ দেখে যাই। সেই জন্য আবার উড়ো কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। আবার আসিব ফিরে মতুয়া ভূমির তীরে, এই নদিয়ায় কুয়াশার বুকে ভেসে, অবশেষে একদিন আসিবই মতুয়া ছায়ায়। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।